41। শোনা যাচ্ছে তোমার ভয়েস নাকি? তাহলে এটা কি করে করা যেতে পারে? হ্যাঁ, এখানে √64 মানে কত? 8 মাইনাস এখানে দেখো কত হচ্ছে, √64 8 3 8 24, তাহলে ইকুয়াল টু 4 আছে ভাই। এখানে কোন একটা রুট সংখ্যা বসাবে যার মান এখানে কি হয়ে যাবে ভাই, এটাকে এ করলে কত হচ্ছে মাইনাস, এখানে -16 আস, ঠিক তো? -16 আস, -16 যদি হয় এখানে কাটলে কেটে যাবে, এটা কত হবে? -4 আনতে হবে। তাহলে -4 যদি তোমার আনতে হয় তাহলে এখানে কি দিতে হবে বলো তো? নিশ্চয়ই 16 দিতে হবে। 16 দিলে তবেই তো, দেখো √16 মানে কি জানো তো? মাইনাস প্লাস, দেখো একটা মাইনাস হয় একটা প্লাস হয়, -+4 কিন্তু, এটা এটা জানো তো ভাই, এটা জানো তো? এটা 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 মানে কিন্তু কারণ দেখো +4 ইন্টু +4 করলেও 16 আসবে, সেই +16 আসবে, আবার -4 ইন্টু -4 করলেও কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, সেই +16 আসবে। তার জন্য এটা মানে কিন্তু ভেবো না যে এটা মানে +4 না -4, এটুকু বুঝতে পারলে হয়ে যাবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু দেখো, যারা বোঝো না আমি একদম অঙ্ক ছোট্ট খাটো করে যেভাবে করে সিস্টেমেটিক সেভাবে করে দেখাচ্ছি। আচ্ছা, √64 ডাইরেক্ট মানে কত, ডাইরেক্ট লিখছে এটা একটু, কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, 8, ঠিক আছে। মাইনাস দেখো এখানে √64 মানে 8 আর গুণ 3 আছে, কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, সমান সমান দেখো 4 ইন্টু √y। তাহলে এইখানে দেখো -24 থেকে +8 বাদ দিলে কত হয়ে যায়? -16 সমান সমান 4 √y। তাহলে এই 4 দিকে কাটলে কত হয়ে যাবে? -4 ইকুয়ালস টু √y, √y। আচ্ছা বেশ, তাহলে শুধু y সমান সমান কি হয়ে যাবে? এটা আমি জাস্ট এই পাশে নিয়ে আসলাম ওয়াইটাকে, রুটটা এই পাশে আসলে স্কোয়ার হয়ে যায়, তাহলে -4 এর স্কোয়ার। তো -4 এর স্কোয়ার মানে কত? -4 ইন্টু -4, তো মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, তো +16 যা শুধু 16 তাই। তাহলে অ্যান্সার কত? অপশন বি। ক্লিয়ার? আশা করি এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এটা কি করে সম্ভব? 256 হবে না ভাই, 256 কি এলো? আমরা তো করলাম। ভুল হতে অপশন ভুল থাকতে পারে ভাই। ঠিক আছে, দেখি আর একটা মেথড তোমার যদি বলে দেখি। 64 থেকে দেখো আর একটা সিম্পল লজিক, যে 3টে 64 আছে আর এখানে কটা আছে? একটা 64, তাহলে এখানে কত হয়ে যাবে? -264, -264 সমান সমান 4 √y। যাই হোক, তার মানে ওরা যদি করতে চাইছে তাও তো ভাই 16ই আসবে। আমি যদি এই মাইনাস থেকে 2টা কেটে দিই, তার মানে কি এইখানে রুটের মান যা আসছে তাই তাও হবে ভাই, ওই 16ই আসবে, যাই করো না কেন 16 আসবে, 16 অ্যান্সার। ঠিক আছে, আমরা তো করেও দেখাই দিলাম, 16 আসবে, 16 আসবে, 16 অ্যান্সার সঠিক। 16 এসে তাদের সঠিক অ্যান্সার ছিল। একজন দোকানদার এমন ভাবে চাল বিক্রি করে যে 950 গ্রাম বিক্রয় মূল্য 1 কেজির ক্রয় মূল্যের সমান, তার মানে কি? একজন দোকানদার এমন ভাবে চাল বিক্রি করে যে 950 গ্রাম বিক্রয় মূল্য 1 কেজির বিক্রয় মানে ক্রয় মূল্যের সমান, তার মানে কি ভাই? দেখো কিছুই না, লাভের শতাংশ কত? তাহলে কি বিক্রি করেছে 950, তাহলে লাভ হচ্ছে না? তাহলে উল্টো করে যদি বলি 950 টাকায় লাভ করছে, কত? 1000 টাকা মানে কত? 50 টাকা লাভ। 950 যদি আমার 50 টাকা লাভ হয়, 100 কত হবে? শূন্য শূন্য কেটে দেবে, 5 19, 100/19, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যারা বুঝতে পারোনি ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে কনফিউশন পড়ে যায়। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। আচ্ছা, এই 950 গ্রামে কি বিক্রি করেছে, তাহলে এটা কি হয়ে যাবে? এসপি। আর 1000 কিলোগ্রাম সিপি ছিল, তাহলে এটা কিসের? এটা পরিমাণ। কি? এটা পরিমাণ। পরিমাণের রেশিওর উল্টো কি হবে ভাই?
পরিমাণের রেশিওর উল্টো কি হবে? টাকা হবে। পরিমাণ রেশিও উল্টো টাকা মনে মনে নেই? তাহলে 950 টাকার জিনিসটা তুমি 1000 টাকায় বিক্রি করছো, টাকায় যখন আসছো, তাহলে ক টাকা লাভ করছো? 50 টাকা লাভ করছো। শতাংশে কত, 100-এ কত? এটাই তো করলাম। তাহলে 100/19 অপশন। ঠিক আছে, এটা অনেকে কনফিউশন করো, তো কনফিউশনটা তো না থাকে, মাথায় রাখবে, হয়ে যাবে। একজন শিক্ষার্থী ইংরেজি এবং ইতিহাসে সমান নাম্বার পেয়েছে, ওকে। ইতিহাস এবং গণিতে নম্বরের অনুপাত এত, তাহলে একটা সিম্পল লজিক তো বলতেই পারি আমরা, যে কি একজন শিক্ষার্থী ইংলিশ ইস টু কি হিস্ট্রি ইস টু গণিত মানে কি ম্যাথ। আচ্ছা, এবার বলছে ইতিহাস আর গণিতে নাম্বার বলছে 3:4। আচ্ছা, ইংলিশ আর ইতিহাস সেম নাম্বার, তার মানে বলতে পারি ইংলিশের নাম্বারও কত? 3। এটা বোঝো তো? এটা বোঝো তো? ব্যাস ভাই, হয়ে গেছে। তাহলে এবার 3টি বিষয়ে মোট 60% নম্বর পেয়েছে। কত শতাংশ পেয়েছে? 60%। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার 100। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার কত? 100। ঠিক আছে, তাহলে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার যদি 100 হয়, টোটাল মার্কস কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। সে ইতিহাসে কত নাম্বার পেয়েছে, তাই তো? টোটাল সে এর 60% নাম্বার, মোট 60%। তাহলে 300 এর 60% মানে কত হবে? 180 হবে। প্রত্যেকটাই 60 করে পেয়েছে, তাহলে 100 মার্কের ভিতরে প্রত্যেকটাই 60, তাহলে 300-এর ভিতরে নিশ্চয়ই 180 পেয়েছে। ব্যাস, 180 যদি হয়, এবার বলছে সে ইতিহাসে কত পেয়েছে, অনুপাতের টোটাল কত? 10। 10-এ 3 পেয়েছে, 3 আর 3 6 আছে 10, তাহলে 180-তে কত? 3 × 8 = 54 হবে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। নিম্নলিখিত ভগ্নাংশের মধ্যে বৃহত্তম, তো আমরা খুবই সোজা হিসাবে করার চেষ্টা করি, যে ডিফারেন্স দিয়ে ভাগ করি, তাহলে 34 আর 15 ডিফারেন্স কত হয়ে যায়? 19 কে 19, তাহলে 19 দিয়ে 34 কে ভাগ করলে কত হবে? 1 পয়েন্ট, বলো কত হবে? ভাই লবটাকে ভাগ করতে হবে, হর আর লবে, দেখো তাহলে 34/19 ভাগ করো, 19 কে 19, তারপরে এখনো 34, 1 পয়েন্ট বলো, 1.78। ব্যাস, ভাগ করতে হবে, এইটুকু তো ভাগ শিখতে হবে, 19 নাম যদি না জানো তাহলে আর কিছু বলার নেই। তাহলে 1.78 হয়ে গেল এটা ভাগ করে। তারপরে 28 আর 13 ডিফারেন্স কত? তাহলে 15 দিয়ে ভাগ করো 28 কে, কত হচ্ছে? তাহলে 15 কে 15, এখন 28 কত বাকি বলো ভাই? 1.86 ভাগ করলে, পরে যা আসে আসে, কি দুটো ঘর নাও। 27 আর 10-এর কত হয়ে যাবে ডিফারেন্স? 17। 27/17 করো, কত হয়? 1.58। না, নামতা না পারলে বলবাল হবে, নামতা পারলে কোনো সমস্যা নেই। 34 আর 13 ডিফারেন্স কত? 34 কে 21 দিয়ে ভাগ করলে কত আসছে? তুমি কি ক্যালকুলেটর করছো? ও, গুড 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 গুড। তাহলে দেখো, এর ভিতরে সবচেয়ে বৃহত্তম কোণা দেখতে পাচ্ছ, এটা তো সব থেকে বৃহত্তম এটা, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি, 28/13টা অ্যান্সার। নামটা না জানলে তো আর কিছু করার নেই আমার ভাই, এখন যদি ছোটবেলা গেছে 19-এর নামটা 15-এর নামটা করতে হয়, তাহলে আর কিছু করার নেই। 2, 3, 10, 18 এবং 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কোনটি? তো খুব সোজা, বর্গ সংখ্যা কিছুই না ভাই, আমি বলে দিচ্ছি। দেখো, 2 গুণ 3 সব উৎপাদকে বিশ্লেষণ করে দেবা। 10 মানে কত? 5 দুগুণী 10, সব উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, 18 মানে কি? 3 6 18, 6-কে আবার ভাঙা যায়, 3 দুগুণী 6। ঠিক আছে, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কোনটি? তাই তো,
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এদের এলসিএম করো, এলসিএম করো, এসব করার দরকার নেই। অপশনাল টেস্টও হয়, আমি একটু প্রসেসটাও শিখিয়ে দিই, সবসময় তো অপশনাল টেস্ট আসে না, প্রসেসটাও শিখে নাও। এলসিএম করবা, এলসিএম করলে জানি আমরা ভাগ যাই। তো এখানে দেখো প্রথম ভাগ দাও 2 দিয়ে, 1 পড়ে থাকলে 3 দিয়ে যাবে না, 5 দুগুণি 10, 9 দ্বিগুণি 18, 10 দুগুণি 20, এটা তো বুঝতে গেলে। এবার 3 দিয়ে দাও, 1, 3 অক্ষে 3, 5 পড়ে থাকলো, 3 3কে 9, দেখো দুটো ভাগ গেলেই কিন্তু যায়। এবার 5, এবার 5 দিয়ে দাও, 1 1, তারপরে ভাই এখানে 5 অক্ষে 5, 1 হলো, এখানে 3 পড়ে রইলো, এখানে 5 দিয়ে 10, তাহলে দেখো ডবল ডবল আনতে হবে। তো দেখো 3 গুণ, গুণ করতে করতে যাও, দেখো ডবল ডবল নিয়ে আসতে হবে। তাহলে দেখো 2 গুণ, এ একটা 2 আছে, এ একটা 2 আছে, দুটো 2 আছে, বেশ। গুণ 3, এ একটা 3 আছে, এ একটা 3 আছে, নিয়ে নাও। তারপর দেখো এই তো গেল, তার সঙ্গে গুণ একটা 5 আছে, আর একটা 5 কিন্তু নেই, কিন্তু 5টাকে তোমার নিয়ে আসতে হবে গার বলে হলেও, ঠিক আছে? একটা কম থাকলে তোমাকে নিয়ে চলে আসতে হবে সেটা, তাহলে গুণ করলে কত হচ্ছে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? তো দেখো 5 5 25, দেখো 5 5 25, 25 দুগুণি 50, 50 দুগুণি 100, 300, আর 3 গুণ 900, তাহলে কত হলো? এইভাবে কিন্তু আসে। ক্লিয়ার? এবার যারা অ্যাডভান্স বোঝো তাদের জন্য দেখো 2 গুণ 3, গুণ এখানে 10কে ভাঙলে 5, কারণ অলরেডি একটা 2 নিয়ে নিয়েছি, তাহলে 5 দুগুণি 10 হয়ে যায়, ঠিক আছে? এগুলো জানতে হবে। 18 মানে কি, 3 6 18, তো 3 দুগুণি 6 নেওয়া আছে, এখন একটা বাকি কি, 3 বাকি। এগুলো শিখতে হবে অ্যাডভান্স যারা জানো। এখানে 20 আছে, 20 মানে কি, 2 গুণ 5 গুণ 2, তো 2 রয়েছে, 5ও আছে, আর একটা ঘাটতি 2 এর, ব্যাস। তাহলে প্রত্যেকটা দুটো করে আছে, শুধু 5 দুটো করে নেই, তাহলে 5কেও দুটো করে করে দাও, কারণ পূর্ণবর্গ সংখ্যা বলেছে। এইবার এটাকে গুণ করলে মুখে মুখে 900, আমি এটাই করার চেষ্টা করছিলাম প্রথমে, এটাই হচ্ছে 900। বোঝা গেল? যারা অ্যাডভান্স বোঝো এইভাবে করবা। একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, যার মধ্যে কিছুটা অংশ 8% লাভে, অবশিষ্ট অংশ 18% লাভে বিক্রি করেন, তিনি মোট এত পার্সেন্ট করেন। 18% লাভে বিক্রি হয়, দেখো কিছু নেই ভাই, অ্যালিগেশন করতে হবে। একদিকে 8% লাভ, একদিকে 18% লাভ, যখন মোটের উপর লাভ দেখা যাচ্ছে কত, সবকিছুতেই লাভ হচ্ছে, তাই না? 14% লাভ, তাহলে অ্যালিগেশন করে দাও, এপাশ দিয়ে একটা এপাশ দিয়ে একটা এসছে, তাহলে পরিমাণটা পেয়ে যাবা। রেশিও করলে ভাই কত আসছে, এদিকে আসছে 4, এদিকে আসছে দেখো কত 6, তাহলে 2:3 আসছে ভাই। তাহলে অ্যান্সার কি চাইছে, 18% লাভে বিক্রি হওয়া বস্তুর পরিমাণ কত, তাহলে 18% লাভ মানে কত এসছে, 3 এসছে। কত এসছে, 3। কতর ভিতরে টোটাল কত, 3 আর 2 5, 5-এর মধ্যে কত আসছে, 5-এর মধ্যে 3 আসছে, কিন্তু 1000 কেজির মধ্যে আনসার চাইছে, তাই তো? তাহলে 1000 কেজির মধ্যে কত হবে, তাহলে 5 2 10, আর এখনো দুটো শূন্য আছে, মানে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 600 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি, 600 কেজি। নেক্সট, এবার নেক্সট এখানে কি বলছে, আচ্ছা এইখানে একটা অঙ্ক বলছে কি, দেখ মুকেশের কি হয়েছে, মুকেশের শেডে কিছু গরু, ওই দেখা মাত্র করবা, মোট পা সংখ্যা বলে দিয়েছে আর মোট মাথার সংখ্যা, তো মাথার সংখ্যা ডবল করে দাও ভাই, কারণ 4 পেজ আছে 2 পেজ আছে, এটাকেও দুই, দুটো করে ধরে নিলাম। দুটো করে যদি হতো তাহলে 19টা মাথার, মাথা মানে প্রাণীর সংখ্যা আমরা জানি, তাহলে মাথা তো একটা করে হয়, তাহলে 2 যদি গুণ করতাম কত হতো, 29 দুগুণি কত, তুমি বলবে এবার বলা লাগে 58, কিন্তু আমরা বলছি 58, অঙ্কে বলছে কতগুলো পা, 92টা, কতগুলো এক্সেসিভ রয়েছে এখনো, 34টা রয়েছে, 17 না ভাই 34, একবার অঙ্ক বলছো, 34টা রয়েছে। তাহলে 4 পেয়ে যাতে দুটো করে পা ধরেছে, কিন্তু এক একটা প্রাণীর এখনো দুটো করে বাকি, এক একটা প্রাণীর সেই দুটো করে বাকি যদি ভাগ করি, তাহলে কতগুলো পেয়ে যাব, 17। তার মানে কি 4 পেয়ে যাত কে আছে, গরু আছে, 4 পা এখানে, এখানে তাহলে গরু আছে 17টা, অ্যান্সার কি চাইছে, গরুই চাইছে, অ্যান্সার অপশন বি। আর যদি বলতো মুরগি, তাহলে কত হতো, 29 থেকে 17 বাদ দিতে হয়ে যেত কত, 12 মনে হয় নাকি, হ্যাঁ, তাহলে এখানে গরু চেয়ে তাই 17টা। চলো, বুঝতে না পারলে বলবে।
মুখে মুখে করবে, অ্যালিগেশন ভুলে যাও, ওটা অ্যালিগেশন দিয়েও হয়, কিন্তু এটা মুখে মুখে করার সিস্টেম শিখিয়েছি আমি। দেখো কি বলছে, রাম তার হাত খরচের টাকা 60% ব্যয় করে, তার হাত খরচের টাকা 40% বেড়েছে এবং খরচ বাড়িয়েছে এত শতাংশ, তার সঞ্চয় কত? তাহলে তিনটে পার্ট পাচ্ছি আমরা এখানে। একটা পাচ্ছি কি ভাই, ইনকাম পাচ্ছি, রেশিও করবা, একটা ইনকাম পাচ্ছি, আর একটা কি পাচ্ছি ভাই, এক্সপেন্ডিচার, খরচ পাচ্ছি। এবার এক্সপেন্ডিচার মানে কি, খরচ, হ্যাঁ, ইনকাম থেকে আমার খরচটা বাদ দিলে কি পাবো ভাই, সেভিংস পাবো, সঞ্চয় পাবো, তাই না? তাহলে ইনকাম আমার 100% যখন ছিল, তখন খরচ ছিল কত, 60%। তাহলে আমার লাভ কত ছিল ভাই, মানে সঞ্চয় কত, 40 টাকা, তাই না? 100 থেকে 60 বাদ দেবো, ইনকাম থেকে ব্যয় বাদ দিলে আমার পেয়ে গেলাম। তার হাত খরচের কি বলছে, 40% বেড়েছে, মানে খরচের পরিমাণ 40% বেড়েছে। তাহলে 60-এর 40% মানে কত ভাই, যাই হোক এখানে কি বলছে গো, তার হাত খরচের টাকা 40% বেড়েছে এবং খরচ বাড়িয়েছে 10%, তার সঞ্চয় শতাংশ মানে কি, হাত খরচের টাকা মানে, ও ওটা ইনকাম, সরি সরি, হাত খরচটাই ওর ইনকাম, মানে হাত খরচের টাকা ওর বাবা দিচ্ছে, মনে করো রাম তার হাত খরচের টাকা এত শতাংশ ব্যয় করে, যাই হোক মানে হাত খরচের টাকা ওর বাবা দেয়, তার থেকে ওইটাই ইনকাম রামের, ঠিক আছে? এই ইনকাম মানে এটা হাত খরচের টাকা, যাই হোক। তাহলে হাত খরচের টাকা 40 বেড়েছে, মানে 100-40 বাড়া মানে কত, 140। এইবার 10% কি বেড়েছে, খরচ, তাই 60-এর 10% বাড়ে মানে কত বাড়লো, 6 টাকা বাড়লো, তাই তো? তাহলে কত হলো, 66 টাকা হলো। তাহলে এর ডিফারেন্স কত ভাই, ডিফারেন্স করলে কত হবে, সেভিংস, কত আসছে, 6 আর কয় দাও 10, 4 দাও হাতে রইলো 1, 6 আর 1 7, 74। তাহলে কত বেড়েছে শতাংশ, 40-এ কত বাড়লো, 40-এ ভাই 34 বেড়েছে, 100-এ কত বাড়বে, তাহলে দেখো 20 দিয়ে কাটো, আর এখানে 17, তাহলে 5-17 কত হয়ে গেল, 85% ওর সঞ্চয় বেড়ে গেছে। ঠিক আছে, কিচ্ছু নেই ভাই অঙ্কে। 12টি কলমের দাম 36 টাকা হয়, তাহলে 240টি কলমের দাম নির্ণয়, এ কি অঙ্ক হলো ভাই, এটা কি অঙ্ক বলো? এটা অঙ্ক মনে হচ্ছে বলো? যাই হোক দেখো, তাহলে 12টির দাম যদি 36 টাকা হয়, 240টির দাম কত, এই অঙ্ক, 12 দুগুণে 24, রিজনিংও না, এ হচ্ছে 1-2 এর ছেলেপিলে করবে, 36 দুগুণে 72 মানে 720, মুখে মুখে করবা এরকম যদি থাকে বাই চান্স। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি নির্ণয় করুন যার দ্বারা কোনো পরপর 3টি বিজোড় পূর্ণ সংখ্যার গুণফলকে ভাগ করা যাবে। কি বলতে চাইছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি নির্ণয় করুন যার দ্বারা কোনো পরপর 3টি বিজোড় পূর্ণ সংখ্যার গুণফলকে ভাগ করা যাবে। তাই পরপর বিজোড় সংখ্যা যদি ধরি 1, 3 আর কি 5, এর গুণফল কত হবে, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি নির্ণয় করুন যার দ্বারা কোনো পরপর 3টি বিজোড় সংখ্যার গুণফলকে ভাগ করা যাবে। তো এখানে কত আসছে, 15 আসছে। এর 15কে দেখো 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও যায়, এই দুটো অ্যান্সার হবে না, এটুকু বুঝে গেলাম, তো এই দুটো হচ্ছে না, তাহলে দুটো অ্যান্সার তো হতে পারে না, তখন কি করবে, 3 গুণ 5, একটাকে বাদ দিয়ে দাও, গুণ কি করবা 7, এটাই গুণফল করলে কত আসছে, 105। বাবা তো অলওয়েজ তো আসতেই থাকছে, তাহলে এই 5টাকে হাঁটিয়ে দাও তো দেখি। ও ক্ষুদ্রতম মৌলিক মানে 3 হবে অ্যান্সার, 5 হবে না, যাই হোক, হ্যাঁ আর দেখার দরকার নেই। এবার দেখো 7, 9 আর 11, এটা করলেই বুঝতে পারবা, কারণ এখানে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, করলে কত আসছে, 5 দিয়ে অলওয়েজ যাবে না, কিন্তু এটাতে যাবে, 7 নং 63, আর 11 গুণ করলে 6 আর 3 9, এই যে এটা আসে। এবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 5 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে এটা, তাহলে অলওয়েজ 3 দিয়ে যাবে। ঠিক আছে, ব্যাস, যখন দুটো অপশন আছে 3টে করা যাবে, কোনো ব্যাপার না। দেখো তারপরে একটি ব্যবসায়ী এম এন এর থেকে 20,000 টাকা
বেশি বিনিয়োগ করে, তাহলে এম বিনিয়োগ করছে, কিন্তু এম এন এর থেকে, এন যা বিনিয়োগ করে তার থেকে ও যদি এক্স করে তার সঙ্গে এত টাকা বিনিয়োগ করছে কে, এম করছে, তাই না? দেখো যাকে বলছে বিনিয়োগ করে এম এবং এন যথাক্রমে 8 মাস এবং 1 বছরের জন্য বিনিয়োগ করলে উভয়ের লাভ একই হলে এম দ্বারা, দেখো এটা সোজা, এর কিছু আছে বলো তো? কিচ্ছু নেই অঙ্ক। তো এখানে যেহেতু বিনিয়োগ এইটা আছে, তাহলে বিনিয়োগের রেশিও, দেখো বিনিয়োগ এখানে কি ফিক্স আছে, লাভ, লাভ যখন ফিক্স থাকে, দেখো 1:1 আছে, তার মানে আমরা যদি ধরি, আর সিম্পল লজিক বুঝবা, তাহলে এ 20,000, এখানে লভ্যাংশ রেশিও আর বিনিয়োগের রেশিও সেম হয়ে যাচ্ছে, তাই তো? এখানে দেখো লভ্যাংশ সেম, তাই না? লাভ যখন সেম হবে, যে যত মাস খাটে সেই হিসাবে আসবে, তাই না? তাহলে 8 মাস যদি ও খাটাচ্ছে, 8 মাস খাটাচ্ছে মানে কত হচ্ছে ওর এফিসিয়েন্সি, আর এ 12 করছে, এর এফিসিয়েন্সির মধ্যে যদি উল্টে যায়, তাহলে 12 কত হবে, 8 হবে, তাই তো হবে। সময় দেখো যখন মাথায় রাখবে, তোমাদের একটু ক্লিয়ার করে দিই বিষয়টা, যখন তোমার লভ্যাংশের রেশিও সেম হয়, দেখো তখন কি হয়, এইটুকু আমরা জানি যে যখন আমার টাইম ফিক্স হয়, টাইম যখন ফিক্স থাকে তখন কি বিনিয়োগের রেশিও কি হয়, বিনিয়োগের রেশিও ইকুয়াল টু লভ্যাংশের রেশিও, ঠিক কিনা? ঠিক তো? আরে ভাই কথা বললে ভালো লাগে, ঠিক কিনা? এইবার যখন লভ্যাংশ কনস্ট্যান্ট, তখন কি হবে, কি হবে, টাইমের রেশিওর উল্টো হবে বিনিয়োগ, টাইমের রেশিওর উল্টো হয় বিনিয়োগ, ঠিক আছে? হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে তাই যদি হয়, তাহলে এ হচ্ছে 8 মাসের এম, আর একজন হচ্ছে কত মাসের, 12 মাসের, তাহলে উল্টো করলে কত আসছে, 12 আর 8, ঠিক আছে? রেশিও করলে কত আসছে, 3 আর 3 2, তাহলে আনসার তো বেরিয়ে গেল। তার মানে কত আসছে গো, এম দ্বারা করা বিনিয়োগের পরিমাণ আসছে, অবশ্যই আসবে। 2 এর ভ্যালু কত, হ্যাঁ বলো বলো কি বলতে চাইছো? 40,000 টাকা হবে অ্যান্সার, 40,000 টাকা আসবে, 40,000 টাকা আসবে। কেন বলছি দেখো, কেন বলছি দেখো, 2 এর ভ্যালু কত হবে, দেখো এটা তো এন এর মান, এন এর থেকে এত বেশি টাকা, তাই তো? এন এর মানও না, 40 না, দেখো এর এর ডিফারেন্স কত আসছে, 1 মানেই 20,000, আচ্ছা তাই 3 মানে কত হবে, 60,000 অ্যান্সার, কত অ্যান্সার, 60,000 অ্যান্সার, হ্যাঁ বুঝতে পেরেছো? আবার মাথায় রাখবে লভ্যাংশের রেশিও যখন সেম থাকে, তখন টাইম আর বিনিয়োগের রেশিও একে অপরের উল্টো হয়, ক্লিয়ার? এইটুকু মনে রাখলেই অঙ্ক জলের মতো উড়িয়ে দেওয়া, ঠিক আছে? তখন আমার এক্স ধরার লাগে না। তাহলে এম ইস টু এন কি বললাম, টাইমের রেশিও দেওয়া আছে কত, এম খাটাচ্ছে 8 মাস, এ খাটাচ্ছে 12 মাস, এটা কি টাইমের রেশিও। টাইমের রেশিওর বিনিয়োগ ইনভেস্টমেন্ট তার উল্টো হয়ে যাবে যখন লভ্যাংশ আমার কনস্ট্যান্ট বা সেম, লভ্যাংশ একই বলেছি। তাহলে এখানে কত হয়ে যাবে, 8, আমি রেশিও যদি করি এখানে 3:2 হয়ে যাচ্ছে, ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, 1, আমরা বলছি 1, অঙ্কে সেটা বলেছে 20,000, তাহলে আমাদের ভ্যালু এসছে 3, এম এর ভ্যালু, তাহলে এম এর ভ্যালু চেয়েছে 3, মানে কত হয়ে যাবে, 3 দুগুণে 6, 60,000। আর যদি বলতো এন এর ভ্যালু, তাহলে কত হতো, 2 দুগুণে 40,000, দেখো 40,000 আর 60,000 ডিফারেন্স 20,000 আসছে, আসছে এটা, অবশ্যই আসছে, তাহলে এখানে 60,000 আসছে। নেক্সট 52 দাগ বলো, একজন অফিস ক্লার্ক দেখতে পেলেন যে 15 জন ছাত্রের গড় নম্বর এত, তাহলে 15 জনের গড় নম্বর কত, 63.8। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে গণনার সময় ভুল করে তিনি 51 এর পরিবর্তে 15 নম্বর লিখে ফেলেছেন, তাহলে কতটা কম নাম্বার লিখেছে অ্যাকচুয়াল থেকে, কত,
ওই 46 কে বললো 36, 51 থেকে 15 বিয়োগ করে 36, তাহলে 15 জনের প্রকৃত নাম্বার কত? তাহলে প্রকৃত নাম্বার থেকে 36 কম লিখেছে, তার মানে এই যে গড় নাম্বারটা আছে নিশ্চয়ই এটা প্রকৃত না, এটা তো ভুল করার পরে এসছে, তার মানে প্রকৃত নাম্বারটা তো বেশি ছিল, 51 বেশি না, 15 দিকে ফেলেছে, তাহলে 36 নাম্বার এখনো গড় বেশি, তাহলে কত? 15 দিয়ে ভাগ করো, এটা মোট বেশি, এটা মোট বেশি, তাহলে প্রকৃতটা মোট 36 বেশি, তাহলে গড়ে কত? 15 দিয়ে ভাগ করে দাও, করলে কত আসছে? কত? তাহলে আসছে 2.15 পয়েন্ট দিয়ে 6 এর পাশে শূন্য ধরে নাও, 4×15 = 60, 2.4 বেশি, তাহলে 63.2 ছিল ভুল করে, কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে এখনো 2.4 গড়ে বেশি হচ্ছে, তাই 4 আর 2 6, 3 আর 2 5, 65.6, অপশন নাম্বার এ। কোনো যোগ বিয়োগ করতে আমরা যাব না, মুখে মুখে অঙ্ক ভাই, এটা মুখে মুখে করা যায় জানো তো, মুখে মুখেই করা যায়। এটা তো পেয়ে গেলে তোমরা, এখান থেকে ডিফারেন্স তো 36, 36 কে 15 দিয়ে ভাগ করা খুব সোজা, 15×30 আর 6 ধরে নাও পয়েন্ট দিয়ে, ব্যাস, তাহলে এর সঙ্গে এটা যোগ করে দাও, এইটা হচ্ছে অ্যান্সার। বলো বলো, দেখো তাহলে কি, এইটুকু তো আমরা বুঝতে পারলাম যে এখানে একটা বড় ক্ষেত্র আছে, যার ক্ষেত্রফল তামা, মানে কি এই তারগুলো হয় তামা, তাহলে এর পরিসীমাটা আমার কাজে লাগবে, তাহলে এর বড় ক্ষেত্র বলছে স্কোয়ারের ভ্যালু বলছে কত, বড় ক্ষেত্রের সূত্র স্কোয়ার মানে বাহু স্কোয়ার, তাহলে শুধু বাহুর মান কত? একাই ছিল, এটা শুধু বাহুর মান 9, 9 যদি হয় এখানে পরিসীমাটা দরকার আমার, 4 এর ভ্যালু কত হয়ে যাবে? 4a, মানে হচ্ছে 4×9 = 36 হয়ে যাবে, তাহলে পরিধি বা পরিসীমা তারের মোট দৈর্ঘ্য পেলাম এটা, এটা দিয়ে একটা অর্ধবৃত্ত করতে হয়, অর্ধবৃত্তের সূত্র কি জানি আমরা, পাট পাট করে যদি করি পাই আর প্লাস 2r, একসঙ্গে যদি করি আর কমন থাকে তাহলে পাই প্লাস 2 হয়ে যায়, তাই তো, এই হয়ে যায়, তো এই পাই প্লাস 2 এর ভ্যালু বলছে 36, বেশ। এবার এখান থেকে যদি আমরা করি ভাই, তাহলে এখানে আর প্লাস, দেখো এখানে কত, 22/7, আমি ডাইরেক্ট যদি করি 22/7 প্লাস 2, তার মানে কত, 36/7, কারণ 7 দুগুণে 14 আর 22 কত হবে, 36/7, তাহলে 36/7 ইন্টু আকারে যদি লিখি এখানে, এটা মানে আর ইন্টু 36/7 সমান সমান 36, তাহলে 36 কেটে যাবে, শুধু আর সমান সমান 7 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। অপশন কোনটাই ছিল এটা? অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অঙ্ক ঠিক আছে, প্রসেসও ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে ভাই, এখানে বলছে 2480 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফলটি 3 এত দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, মানে সম্পূর্ণ ভাগ দেবে, কত? 2, 4 আর 80, তুমি এলসিএম ধরে করতেও পারো নাও পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফলটি এত দ্বারা সম্পূর্ণ দ্বারা বিভাজ্য হবে, তুমি এলসিএম করেও করতে পারো, তো এলসিএম যদি করো তাহলে কি করবা, এলসিএম করলে কত হয়, এটা ছোট এলসিএম করা যায়, 3, 4, 5, 6 এলসিএম কত হবে, 60 হবে তো, আচ্ছা 60, দেখো 60 যদি যায় তাহলে কবার যাবে, 4, 6, 24, 240, 8 বিয়োগ এখানে 0, কবার যাবে, 2 বার যাবে, 2 বার না একবার, একবার, একবার গেলে 60 হয়, বিয়োগ করলে কত থাকছে ভাই, 20, তাই এবার বলো এখানে 20 আছে, এখনো কত অ্যাড করলে সেই সংখ্যাটা 60 দিয়ে ভাগ যাবে, তুমি বললে ভাই এ তো সোজা, 40 যদি অ্যাড করি তবেই তো 60 হয়ে যাবে, তাই 60 মানে তো 60 দিয়ে ভাগ যায়, এই ক্ষুদ্রতম 40 আমাকে অ্যাড করতে, অপশন এ, ঠিক আছে। আর না হলে অপশন টেস্ট করে তোমরা করতে পারো, ঠিক আছে। এইবার দেখো, আরে দাঁড়াও ভাই দাঁড়াও, এবার এর সঙ্গে এবার এইগুলোকে যোগ করে করে দেখতে পারো, এবার যে 3 আছে ওই যেটা বললো, তো সেটা আমরা ফরম্যাট কি জানি, যে এইগুলো যোগ করো, যে 4 আর 2 6 আর 8 কত হয়, বলে ফেলো, 4 আর 2 6 আর 8 কত হয়, 14, তাহলে দেখো 14 আর 5 কত হয়, 19, এটা হবে না, 14 আর 2 16, এটা হবে না, 14 আর 6 20, এটাও হবে না, 14 আর 4 18, 18ই একমাত্র 3 দিয়ে ভাগ যায়, এটা অ্যান্সার, এটা হচ্ছে
শর্টকাট ট্রিক্স, মানে 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 540 টাকায় একটি রেডিও বিক্রি করে একজন ব্যক্তি 10% ক্ষতি করেন, 20% লাভের জন্য তিনি কত টাকা? কিচ্ছু না। তো 20% 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করেছে ভাই? তো সেটার ভ্যালু কত বলছে? 540 টাকা। টাকাও চেয়েছে উপরে, তাই টাকা উপরে লিখছি। এবার 20% লাভ মানে ভাই কত বিক্রি করবে? 120%। ব্যাস, এই তো চেয়েছি। 6 9 54, তাহলে 6 বরং কত? 72, 720 টাকা। অপশন নাম্বার এ। এই টাইপের অঙ্ক থাকে একটা। 90 কেজি রাভা এবং চিনির মিশ্রণে, কি রাভা সে কি জিনিস ভাই, জানি না কি। 90 কেজি রাভা এবং চিনির মিশ্রণে 75% চিনি থাকে। তাই 90 কেজি রাভা এবং চিনির মিশ্রণে, জানি নাকি, 90 কেজি রাভা এবং চিনির মিশ্রণে 75% চিনি থাকে। 43.5 কেজি চিনি যোগ করে নতুন মিশ্রণে তৈরি করা হয়। নতুন মিশ্রণে চিনির আনুপাতিক শতাংশ কত? আচ্ছা, 90 কেজি রাভাতে 75% আছে, তাহলে টোটাল কত? মানে 90 এর 75% মানে কত? তাহলে কত আসছে? 3 45 কত হয়? 135। তাহলে 135/2 কত হয়? 67.5। ব্যাস, তাহলে এটা আছে। আর তার সঙ্গে আবার চিনি অ্যাড করছে এত, তাহলে টোটাল কত হলো? হাতে 1, 7 3 10 1, হাতে রইলো কত হচ্ছে তাহলে? 7 3 10 1 11, হাতে 1 4 5, 7 6 10 1 11, 11 আস 111। তাহলে 111। আর টোটাল কত হচ্ছে মিশ্রণ? নতুন মিশ্রণ কত এখন টোটাল? তাহলে এটা যোগ করো, 133.5। তাহলে 133.5 এর মধ্যে চিনি আছে কত? 111। তাহলে 100 কত করলে অ্যান্সার দিয়ে পার্সেন্টেজ করে একটা হ্যাঁ। আরে ভাই, 90 কেজি মিশ্রণ ছিল, এখন তার সঙ্গে এটা অ্যাড করলে টোটাল কত হলো? 133.5। সেটাতেই তো এখন 111 আছে। তাহলে 100 কত? কাটাকুটি করে যেটা অ্যান্সার সেটা। ঠিক আছে, এর ভিতরে যেটা আসবে সেটা অ্যান্সার। নেক্সট, কয়েকটা রকম ক্যালকুলেটিভ দিয়ে দেয় কিন্তু, হ্যাঁ। বিক্রম একটি বইয়ের ধার্য মূল্যের উপর 20% এবং 10% এর দুটি ক্রমিক ছাড় দেয়। তাহলে ক্রমিক ছাড় দেয় যা 252 টাকার একক ছাড়ের সমান। তাহলে 252 টাকার একক ছাড়ের সমান, তাহলে কতটা একক ছাড়টা তোমাকে বের করতে হবে। তাহলে 100% যদি আমার ধার্য মূল্য হয়, সেখানে প্রথমে 20% ছাড় দিয়েছো, মানে কত দিয়েছো? 80 টাকায় বিক্রি করছো। সে 80 টাকার উপরে আবার 10% ছাড় দিচ্ছ। 10% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্ট নিচ্ছ? 90% নিচ্ছ। তাহলে কত হলো? আলটিমেটলি তুমি বিক্রি করছো কত টাকায়? 72 টাকায়। তাহলে একবারে ছাড় কত দিচ্ছ? 100 টাকায় 28 টাকা ছাড় দিচ্ছ। সেই 28%, তার মানে 28% ছাড় দিচ্ছ। 28% ছাড় দিচ্ছ। তাহলে 28% ছাড় মানে কত বলছে? একক ছাড় 252 টাকা। তাহলে 28% এর ভ্যালু কত? 252 টাকা। তাহলে সেই বইটির ক্রয় মূল্য 600 টাকা হলে বিক্রয় মূল্য কত লাভ হবে? তার মানে কি, 252 টাকা যদি হয়, তাহলে ধার্য মূল্যটা আমাকে লাগবে এখানে, ধার্য মূল্যটা লাগবে। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত হচ্ছে দেখো, ধার্য মূল্যটা বের করতে হবে, নাহলে কিন্তু হবে না অঙ্ক। বলো। 9 দিয়ে কাটাতে 900 টাকা তোমার। 900 টাকা কি পেলে? এমআরপি। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো, কারণ এটা আমি মুছে দেবো। কোন জায়গায় বুঝতে পারোনি আমাকে দিয়ে বলতে হবে। সমস্যা কোথায়? ধার্য মূল্য বুঝতে পারোনি? ধার্য মূল্য কত ধরেছো? 100 টাকা ধরে। তারপরে প্রথমে 20% ছাড় দিলে, তাহলে ক টাকায় বিক্রি করলে? তারপরে আবার 10%, 80 টাকায় বিক্রি করছিলে। তুমি বললে না, আমি 80 টাকার উপর আবার 10% ছাড় দেবো, তাহলে ক টাকায় বিক্রি করবা? 90%-এ।
90% মানে কি 90/100, তাই তো? 72 টাকায় আলটিমেটলি তুমি বাদ দিও, তাহলে একক সার মানে একবারে যদি সার দাও তাহলে ক টাকা সার পড়ছে? 100 টাকায় 28, তো 100 টাকায় 28 মানে তো 28% সার, তাহলে 28% ভ্যালু 252, তাহলে 100% ভ্যালু কত হবে? 900 টাকা, কারণ 100% ভ্যালু ধার্য মূল্য তার মানে। তাহলে 900 টাকা আসলো আমার এমআরপি, এমআরপি কত পেলাম? 900 টাকা পেলাম রে ভাই, ঠিক। এবার সেই বইটি তুমি ক্রয় মূল্য করো 600 টাকা, ঠিক। তুমি ছাড় দিয়েছো ক টাকা? টোটাল 252 টাকা, তাই 252 টাকা ছাড় দিলে কত হচ্ছে ধার্য মূল্যের উপরে? বলো বলো, আমার আগে করবা তোমরা। 648, তাহলে তুমি 648 টাকায় কি হলো বিক্রি করলে এসপি, 252 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে 648 টাকা, তো ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়, তাহলে 48 টাকা, তাহলে 48 টাকা তোমার প্রফিট করেছো তুমি নিশ্চয়ই ছাড় দেওয়ার পরেও, তাহলে 100-এ কত? হ্যাঁ, বুঝলাম না। ও, ওটা ও চাইনি, ওটা পার্সেন্টেজ চাইনি তাই তো, শুধু বলছে কত টাকার লাভ, তাহলে ক টাকা লাভ? 48 টাকা লাভ, অপশন ডি। যদি পার্সেন্টেজ চাই তো জাস্ট 100 গুণ করতে, শূন্য শূন্য কেটে দিত, 6 8 48, পার্সেন্টেজ চাইলে 8% লাভ ছিল, ঠিক আছে। নেক্সট, পার্সেন্টেজ চাইনি আর যাচ্ছি না। এক ব্যক্তি অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে বার্ষিক 30% হারে চক্রবৃদ্ধি সুদে 12,000 টাকা ধার নিয়েছিল, 1 বছর পর তাকে কত টাকা দিতে হবে? এ কি অঙ্ক হলো রে ভাই? 30% 1 বছর, 1 বছর পরে অর্ধবার্ষিকী মানে কি বলতো? 30% যদি হয় তাহলে অর্ধবার্ষিকী মানে 15%, 15% করে, 15% করে দুইবার, তাহলে এটাকে দুই পার্টে ভাগ করো, তাহলে 15% মানে কত হচ্ছে? তাহলে 12,000 টাকা 15% মানে কত হয়? 1800 টাকা হয়। 1800, 800 নাকি? আরে ভাই, যখন 15% করবা না, এই 15-র জন্য এই পার্সেন্টেজ 15/100, 100 যে 2 আউট হয়ে যাবে, তাহলে 120 গুণ 15 করলে কত হয়? 12 15 180, আর একটা শূন্য 1800 হয় না? তাহলে প্রথম বছরে সরল সুদ 1800 টাকা হবে, দ্বিতীয় বছরে যদি সরল সুদ ধরি 1800 টাকা হবে। চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি হয়? প্রথম বছর যে সুদ হলো দ্বিতীয় বছরেও সেই 15% হারে সুদ দিতে হবে, তাহলে এখানে 18 15 কত হয়ে যাবে? মানে 1800 টাকার আবার 15% সুদ দিতে হবে, তাহলে এই শূন্য কেটে যাবে, 270। তাহলে টোটাল, তাহলে 1 বছর পর তাকে কত টাকা দিতে হচ্ছে? তাহলে 12,000 টাকা তো দিচ্ছই ভাই, তাহলে তো আসল তো দিতেই হবে, সঙ্গে সঙ্গে সুদ দিচ্ছ কি? 18 18 36, 36 আর 270 মানে 3870, 3870 টাকা তোমার সুদ দিতে হচ্ছে। টোটাল কত? 15,870। কোথায় আছে অপশন এতে? এগুলো তো অঙ্কই না, জল ভাবটা, তাই না? এবার এবার দেখো, 15% ফ্র্যাকশন ভ্যালু করেও করতে পারো, কেপ মেথড। 15% যদি এটা 15% তো বুঝতে পেরেছি, বছরে যদি 30% হয়, অর্ধবার্ষিক মানে অর্ধেক অর্ধেক করে 15% করে, 15% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 3/20, তাহলে 20:23, 20 স্কোয়ার 2 বছর মানে কি 20 স্কোয়ার আর 23 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 400, আর 23 স্কোয়ার মানে কত? 529। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। তো 400 হচ্ছে আসল, 400 মানে কত? 12,000, কত গুণ বেশি? 30 গুণ বেশি, তাহলে এরও 30 গুণ করে দাও, আনসার চলে আসবে, কারণ সুদ আসল চেয়েছে কিন্তু, কারণ তুমি যখন শোধ করবে আসল সুদ দুটোই দেবা, তাই এটাও তো সুদ আসল, করলেই চলে আসবে। 0 3 নং 27, 7 হাতে রইলো আমার 2, 3 2 4 2 8, 3 5 15, হয়ে গেল, আসলো। এটা কি বলে? সাকসেসর মেথড। নেক্সট, অঙ্ক উল্টে পাল্টে সল্টে যা করবা চলে আসবে। কম্পাউন্ড ইন্টারেস্ট যারা অঙ্ক দেখোনি, চ্যাপ্টারটা দেখে নিও, আগের দিন লিঙ্ক শেয়ার করেছিলাম। নির্মলা 1000 টাকায় 15% এবং 20% ক্রমিক ছাড় পায়, হয়ে গেল। তাহলে 1000 টাকার পরে ছাড় পায়, অন্যদিকে অমিত 800 টাকায় এত পার্সেন্ট এর একটি একক ছাড় পায়, হয়ে গেল। তাদের ছাড়ের পার্থক্য কত? তার মানে কি, প্রথমে এর একক ছাড়টা বের করো, ঠিক আছে। তাহলে 1000 টাকার 15% মানে কত হবে? 15% মানে কত পার্সেন্টে বিক্রি করছো?
ভাই কত পার্সেন্টে বিক্রি করছো? কত পার্সেন্টে বিক্রি করছো? বলো বলো। 85% বিক্রি করছো। তার উপরে আবার 20% ছাড় দিচ্ছ, মানে নিচ্ছ কত পার্সেন্ট? 80% নিচ্ছ। ঠিক, তাহলে কাটো। দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা। তাহলে 85 গুণ 8 করলে কত হয়? 5 আর 40 শূন্য। ঠিক। আর 8 64, আর 4 ছিল হাতে, 68, 680 টাকা। তাহলে 1000 টাকার জিনিসটা তুমি 680 টাকায় বিক্রি করছো, বা নির্মলা কিনলো, তাহলে ক টাকা ছাড় পেলো? কত? 320 টাকা। 320 টাকা ছাড় পেয়েছে, একক ছাড়। এবার এ 800 টাকায় 30% ছাড়, তাহলে 800 টাকা 30% মানে কত? 3/24, 240। এর বলছে এত একটি একক ছাড় পায়, তাদের ছাড়ের পার্থক্য। তাহলে এ 320 টাকা ছাড় পেয়েছে, এ 240, পার্থক্য চাইছে। ডিফারেন্স করলে কত আসবে? বিয়োগ করে দাও। 0, 4 আর করে দাও 80, তাহলে 80 আসছে অ্যান্সার। অপশন নম্বর এ। বোঝা গেছে? জটিল কিচ্ছু না ভাই, অঙ্ক খুবই সোজা। বলো বলো, করো। হবে। কত আসছে ক্রমিক স্যার তাহলে? আসবে, অবশ্যই আসবে। আমি তো বলিনি একবার ভাই আসবে না, অবশ্যই আসবে। গুড, করবা, কোনো ব্যাপার না। একটি কক্ষের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, 800 টাকা বর্গমিটার হারে স্ল্যাব দ্বারা মেঝে বাঁধানোর খরচ নির্ণয় করো। তো মেঝে মানে কি ভাই? মেঝে মানে কি? একটা আয়তক্ষেত্র। মেঝে মানে কি? মেঝে মানে কি? একটা আয়তক্ষেত্র, যেদের দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে এটা বর্গ আছে মানে কি চাইছে? বর্গ আছে মানে কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। তাহলে এক এক বর্গ আছে, তাহলে টোটাল বর্গের সঙ্গে গুণ করে দেবো, 800 টাকা অ্যান্সার চলে আসবে। তাহলে এটা গুণ করো। 55 মানে 5.5 ইন্টু 3.75, তাই তো ভাই? এর সঙ্গে গুণ করবে কত? 800। ব্যাস, পয়েন্টটাকে তোলো, দুটোর আগে দশমিক, নিচে তাহলে 100 দিয়ে দাও। এটাকে তোলো, দিয়ে দাও। তাহলে কি হয়ে যাচ্ছে? দুটো শূন্য আউট হয়ে যাচ্ছে। ঠিক তো? তাহলে এবার দেখো গুণ করে কি আসছে, সেটা তোমাদের অ্যান্সার। বুঝতে পারলে? গুণ করে যেটা আসবে সেটা অ্যান্সার। কত আসছে? 16,500। গুণ করতে তো পারো। দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, আরো কেটে দাও, আরো কাটাকুটি যায়। দাঁড়াও, তোমার শর্টকাটে তো এত সোজা। দেখো মেঝে মানে কি? মেঝে মানে কিন্তু সেটা 2D তোমার। তা ঘরের মেঝে মানে 2D। দৈর্ঘ্য হচ্ছে 5.5, প্রস্থ বলছে 3.75 ভাই। এখানে বর্গ চেয়েছে, বর্গ মানে ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার তার সঙ্গে এক বর্গে যদি এত টাকা হয়, টোটাল বর্গটা চেয়েছে, তাহলে গুণ করে দাও। গুণ করলে কত হবে? 800 টাকা বর্গ। টোটাল করতে গেলে আমার 800 টাকা গুণ করে দাও, দুটোর আগে দশমিক, তাই 100 হলো। তাহলে শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য। এটার জন্য গুণ 10। তাহলে এখানে কাটাকুটি গেলে 5 11 55, আর এদিকে কত আসছে? 2 আসছে। 2 দিয়ে এটাকে কেটে দাও, 4 আসছে। তাহলে এবার এটাকে গুণ করো। গুণ করলে কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে রইলো আমার 2, 1500 আসছে। তাহলে 1500 গুণ 11 করলে কত হবে? অবশ্যই 5 আর 1 6, আর দুটো শূন্য। তাহলে এটা হবে অ্যান্সার, অপশন ডি। এইভাবে কেটে করে নিলে দেখবে গুণ করতেও সুবিধা হয়ে যাচ্ছে। নেক্সট টার্ম দেখো। ওই রে ভাই, আচ্ছা যদি একটি সংখ্যার এত পার্সেন্ট এত হয়, তাহলে সংখ্যাটি কত? কিছুই নেই। তার মানে কি? 23.5%-এর ভ্যালু যদি 11.75 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? মানে একটি সংখ্যা অলওয়েজ 100% হয়, তাহলে 23 পড়ে এটা তুলে দাও। একটার আগে দশমিক, দুটোর আগে দশমিক, 100 দিয়ে দিলাম। একটার আগে দশমিক, ওপরে একটা 10 দিয়ে দাও।
দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, কাটাকুটি করো, কত যাচ্ছে, কত যাবে, 5 দিয়েই যাবে, তাছাড়া কি, তাছাড়া যাবে, শেষে 5 আনতে গেলে 5 দিয়েই যাবে। 5 5 25 5, 3 5 15 আর 2 17, হাতে রইলো আমার 1, 5 2 10 আর 1 11, 5 দিয়েই যাচ্ছে, তাহলে 5 10 কে 50 অপশনে, এটা দেখেই তো বোঝা উচিত যে কয় দিয়ে যাবে, তাহলে অ্যান্সার 50। নেক্সট, দিল্লির জনসংখ্যা প্রথম বছরে এত বৃদ্ধি পায়। আচ্ছা, 8.13% মানে কি, ফ্র্যাকশন করে দিতে পারো, কোনো ব্যাপার না। 1/12 মানে কি, বৃদ্ধি পেয়েছে মানে 13/12 তাই তো। 8.13 মানে যারা জানো না, দেন নাও 25/3% মানে কত, পার্সেন্ট ভ্যালু 100, কাটলে 4, 1/12, তাই জন্য ওরা বলছে 1/12 মানে কি, 12তে 1 বেড়ে 13 হয়েছে, মানে 13/12 বৃদ্ধি পেয়ে। তার মানে দিল্লির জনসংখ্যা প্রথম বছরে এত পার্সেন্ট বৃদ্ধি, পরের বছরে কি বলছে, পরের 7 বছরে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, প্রথম বছরে এত, পরের 7 বছরে, কি বলছে, ও পরের বছর 7.93% বৃদ্ধি পেয়েছে, এবং পুনরায় তৃতীয় বছরে এত বৃদ্ধি পেয়েছে। দিল্লির প্রাথমিক জনসংখ্যা ছিল 144, তাহলে প্রথমে ছিল 144, সেখানে হয়েছে কি, প্রথমে 13/12, 12ই 1 বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা করো, 7.93% মানে কত হয়, 7 91 আনা 100, 100/13, 100/13 মানে কি, পার্সেন্ট মানে কি, 100 100 কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, 1/13, এটা মানে 1/13, 1/13 মানে কি হয়ে যায়, 13তে 1 বেড়েছে, 14/13, ইন্টু এটা করো, 7 7 49 আর 50, 50/7, আর পার্সেন্টেজ ভ্যালু নিচেই বসে 100, তাহলে কত হয়ে গেল, 1/14, এটাও 1/14 মানে 15/14। দেখো তো, এবার কাটাকুটি করলে অ্যান্সার কিছু নেই, দেখেছো কি সুন্দর অঙ্ক, দেখো, শুধু তোমাদের এই ফ্র্যাকশনটা শিখতে হবে, যারা জানো না, শুধু ফ্র্যাকশনটা যারা জানবে, কোনো অঙ্কই না এটা। তাহলে 12 15 কত হয়, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। ওই তো অঙ্কে দেখবে এইভাবেই দেয়। তারপরে দেখো, দুটি নল এ এবং বি একসাথে 15 ঘন্টা মধ্যে একটি চৌবাচ্চা ভরাট করতে পারে, তাহলে এ বি ভরাট করছে 15 ঘন্টায়, বেশ। যদি সেগুলি আলাদাভাবে খোলা হতো, তবে চৌবাচ্চা ভরাট করতে বি এর, কি বলছে, বি এর কি, বি এর এর চেয়ে 40 ঘন্টা বেশি সময় লাগতো। আচ্ছা, তাও ভালো। এর আলাদাভাবে চৌবাচ্চা ভরাট করতে কত সময় লাগবে, কি অঙ্ক তাহলে, বুঝো, ভালো করে বুঝবে। এ এবং বি, ঠিক আছে, 15 ঘন্টার মধ্যে একটি চৌবাচ্চা ভরাট করতে পারে। যদি সেগুলি আলাদাভাবে খোলা হতো, তবে চৌবাচ্চা ভরাট করতে বি এর নাকি এর চেয়ে 40 ঘন্টা সময় লাগতো। বি এর কি বলছে, বি এর নাকি এর চেয়ে 40 ঘন্টা বেশি সময় লাগতো। তার মানে কি করতে পারি এখানে, বলো, a প্লাস b/2, কত আসছে, আচ্ছা, তাই তো হবে, অবশ্যই হবে, কেন হবে না। দেখো, তার মানে কি, দেখো, এটা বলতে পারি তো, যে হচ্ছে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 15, আর এখানে কি বলছে, বি এর এর চেয়ে এত ঘন্টা বেশি সময় লাগে, তার মানে কিন্তু এর কম সময় লাগে আর বি এর বেশি সময় লাগে, তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত, 40 ঘন্টা সময় বেশি লাগছে, ঠিক কিনা, এটা বোঝো, বুঝলি অঙ্ক শেষ, বুঝলি অঙ্ক শেষ। তাহলে যোগফল মাইনাস বিয়োগফল/2 করলে কত আসছে, তাই যদি আসে 55/2 আসছে না, এটা তাই করলে হবে না। কারণ দেখো, এখানে তোমরা একটা জিনিস করতে পারো, এফিসিয়েন্সি করতে পারো, সেক্ষেত্রে আসবে, কিন্তু সময়ের ক্ষেত্রে তো হবে না ভাই, এটা যোগফলটা।
15 15 30। অপশন টেস্ট করো, তাহলে অপশন টেস্ট করো, ইজি হয়ে যাবে মন বলছে, তাই না? অপশন টেস্ট করলে ইজি হচ্ছে না? অপশন টেস্ট করো তো। তাহলে এটা যদি 15 ধরি আর যদি 20 ধরি, তাহলে এফিসিয়েন্সিটা কি হয়ে যাচ্ছে? মোট কাজে 60 হয়, তাহলে কত হচ্ছে? 4 একটা 3, তাই না? তাই 4 একটা 3 যদি হয়, বলছে বি এর এর চেয়ে কত বেশি লাগছে? 40 ঘন্টা বেশি সময় লাগছে। এই 4 আর 3 যদি হয়, তাহলে দেখো 4 3 7 আসছে, 15 ঘন্টা আসছে। দেখো অবশ্যই 4 15 দেখো 60, দেখো 4 15 60 চলে আসছে কিন্তু, 4 15 60 চলে আসছে কিন্তু, বুঝতে পারলে? তো 4 15 যদি 60 হয়, তাহলে চলে আসছে, তার মানে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, কে বুঝতে পাওনি এটা? তুমি বুঝতে পাওনি, তাই তো? অপশন টেস্ট করলাম, কি করলাম, যে এ আর বি মোট 15 ঘন্টা সময় লাগছে, ঠিক? তাহলে এখানে এর আলাদাভাবে চৌবাচ্চাটি ভরাট করতে কত সময় লাগবে? তাহলে এর যদি আমরা ধরে নিই 20 ঘন্টা, এলসিএম কত হবে? 60 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আসছে? 4 আসছে। আর শুধু এর কত আসছে? 3 আসলো না? 3 আসলো তো? এবার তাই যদি হয়, এবার দেখো 4 এর সঙ্গে 15 গুণ করলে লাগছে, ঠিক? এবার দেখো এটা কার? এর, তাহলে বি কতটা সময় লাগছে? 60 লাগছে। কত লাগছে? 60 লাগছে, লাগছে তো? আর এর কত সময় লাগছে? 3 কুড়ি 60, তো 20 আর এর ডিফারেন্স কত? 40 আসলো, এই 40 আসছে, তাহলে এটাই অ্যান্সার। এটাই অপশন টেস্ট করে করেছে, ঠিক আছে? আর একটা হবে, জানি না আসবে কিনা, 15 আর 40 করে দেখো তো, এলসিএম করলে কত হয়? 120, 120 আসে, তাই তো? আসে না? 120 যদি আসে, আচ্ছা তাহলে এর এফিসিয়েন্সি কত আসছে? 8 15 আসছে, আর এখানে আসছে কত? 3। তো এটা কিন্তু ডিফারেন্স আসছে, এটা কত আসছে? ডিফারেন্সিয়েশন আসছে, তাই তো? তাহলে এই টোটাল যদি এটা 8 হয়, তাহলে কত করলেই 3 আসবে? 5 করলে, তাহলে এর ভ্যালু 5, এর ভ্যালু 5, তার মানে আসছে ডিফারেন্স কল, দাও দেখছি আসছে কিনা। 8 যদি মোট হয়, তারপরে ও যে 40 ঘন্টা বেশি সময় লেগেছে, তার মানে এই যে এফিসিয়েন্সিটা আসছে 8 থেকে কম হচ্ছে, মানে 5 আসছে, তাই যদি হয় 3 আসছে, আসবে না তো, এইভাবে হবে না, তাহলে ওইভাবেই করো, অপশন টেস্টই করো, ঠিক আছে? আর না হলে এক্সপেক্ট ধরতে গেলে কিন্তু টাইম লেগে যায়, অপশন টেস্ট করবা, এই টাইপের অঙ্ক আসলে অপশন টেস্ট করবা, সময় লাগবে না, বেশি সময় লাগবে না, যারা একবার প্র্যাকটিসের মধ্যে আসো দেখবো এটা সময় বেশি তোমাদের লাগবে না আশা করি, ঠিক আছে? নাহলে কিন্তু এক্স ধরতে গেলে অনেকটা সময় লাগবে, তুমি কি করবে, যে 15 সময় লাগছে, মানে কি এক্স হচ্ছে মোট কাজ, তার মানে এক্স বাই 15, ঠিক আছে? এ বি এল লাগছে, সেখান থেকে বি কত হয়ে যাবে, বা এখানে তোমরা ধরবা কি, যে ধরি বি এর এর চেয়ে 40 ঘন্টা বেশি সময় লাগছে, তার মানে কি লিখতে হবে তখন আবার, যে বি এর সময় লাগছে কত, এক্স ধরবা, তাহলে এক্স আর ওয়াই আসবে, আবার মিডল টার্ম ফর্ম আসবে, এসে জবগট হয়ে যাবে। ওর থেকে ভালো ভাই অপশন টেস্ট করো, এটাই আসছে। নেক্সট দেখো, একটি সংখ্যা এত পার্সেন্ট যদি 39 হয়, তাহলে সংখ্যাটি কত? তো 24% ভ্যালু যদি 39 হয়, তো একটি সংখ্যা মানে কত পার্সেন্ট? 100% ভ্যালু চাইছে,
কাটো এখানে, 3 তেরো 39, 3 আটে 24, 2 দিয়ে কাটো 25, 25 তেরো কত হয়? 325 হয়। 25 তেরো কত হয়? 325, 325 হয়। 325/2 মানে কত হয়ে যাবে? 131 পয়েন্ট, সরি 162 না, 16 দুগুণী 32, হাতে রইলো 5, হ্যাঁ 62.5, 162.5, অপশন নাম্বার এ। নেক্সট, একটি ব্যাগে কালো ট্যাবলেট কভার এবং সাদা ট্যাবলেট কভার 5:9 অনুপাতে আছে। যদি এতটি সাদা ট্যাবলেট কভার থাকে, কিছুই নেই অঙ্কে দেখো, তাহলে সাদা ট্যাবলেট কভার হচ্ছে 9টা, তো 9 মানেই কত? 445, 9 মানেই 445। এই কালো ট্যাবলেট কটা? 5 মানে কত? 9 মানে এত মানে কত হচ্ছে? 5 5 25, 250টি। অপশন ডি। এই অঙ্কগুলো অঙ্কই না। নেক্সট, একটি গাড়ি 40 মিনিট, কি বলছে? একটি গাড়ি 40 মিনিট 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আরো 50 মিনিট 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং পরবর্তী 90 মিনিট 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। পুরো যাত্রায় গড় গতিবেগ। তো গড় গতিবেগ করতে গেলে কি করতে হয়? মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, তাই 40 মিনিট, দেখো এটা কি দিয়ে যাচ্ছে? ঘন্টায় যাচ্ছে, কিন্তু এখানে 40 মিনিট গেছে মানে কত ঘন্টা? 40 মিনিট গেছে মানে কত ঘন্টা? 40/60 ইন্টু 40, কত হচ্ছে? 2/3। 40 মিনিট মানে কি? 2/3 ঘন্টা ইন্টু 40 কিলোমিটার, তাই যোগ করলে কত হবে? 80/3 হবে। কত হবে? তাহলে এই প্রথম দূরত্ব হচ্ছে 80/3, 3 কিলোমিটার প্লাস, তারপরটা বলো। যেহেতু কিলোমিটার বাই ঘন্টা কিলোমিটারে রাখবা, তাহলে দেখো 35 কিলোমিটার বাই ঘন্টায় গেছে 50 মিনিট। আচ্ছা, 60-এ 45, 50-এ কত? করে ফেলো, মানে 5/6, তাহলে 5/6 মানে কত হচ্ছে? করে ফেলো এটা, এটা বোঝো তো তোমরা? এগুলো 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 বোঝো তো? 60 দিয়ে কেন ভাগ করছি? ঘন্টায় কনভার্ট করছি, 0 0 কাটছি, এখানে কত আসছে? 2 আসবে। 75 বাই, তাহলে 75/2, 2 2 3 না, 75/2 কিলোমিটার। তারপরে আবার কি 90 মিনিটে 60 গেছে, তো এটা তো সোজা আছে। 90 মিনিটে 60 মানে কি? 60 কিলোমিটার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? মানে 60 মিনিটে যাচ্ছে কত? 60। আর 30 মিনিটে কত যাবে? 30, তার মানে কত হচ্ছে? 90 যাচ্ছে। 90 যাচ্ছে 90 মিনিটে, তাহলে 60 কিলোমিটার ঘন্টা হলে 90 যাবে। ঠিক আছে, এবার কি করতে? মোট গতিবেগটা বের করো। কত হচ্ছে? এলসিএম করো। তাহলে এখানে 3 দুগুণে 6 এসে 6 গুণ করবা, 80 প্লাস 75 প্লাস 6 54, মানে 540/6। যোগ করো, যোগ করলে কত আসছে? কোনটা? ও হ্যাঁ 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 হ্যাঁ, সব গুণ হবে, সব ঠিক তো। যেহেতু এলসিএম কত আছে? এলসিএম হচ্ছে 6, তাই 3 দুগুণ 6, মানে 160 হবে। ঠিক বলেছো। আর এখানে 3 75 কত হবে? 125, 225। আচ্ছা, প্লাস 6 9 54, 540। যোগ করো, যোগ করো, যোগ করো, যোগ করো, যা যার করে। এইটা এটা আগে যোগ করো, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 40 আর 60, 100, 600, 700, 700, 925/6। তাহলে কত আসলে মোট ডিস্টেন্স পেলাম আমরা? 925/6 পেলাম। এটা কি আসলো? মোট ডিস্টেন্স। আর মোট ডিস্টেন্সকে মোট টাইম দিয়ে ভাগ করতে হবে, ঘন্টায় আনবে সবকটা। তাহলে এখানে 40 মিনিট প্লাস 50 মিনিট প্লাস 90 মিনিট যোগ করো, কত হয়? কত? তাহলে 180 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে দাও, কত হচ্ছে? 3 ঘন্টা আসে না? তাহলে একে আবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো মানে কি? 925/6 ইন্টু 1/3। উল্টে গেলে কি হবে? 1/3 হয়ে যায়, তাই না? তার মানে এখানে দেখো কাটাকুটি যাচ্ছে সর্দি? না, কাটাকুটি যাচ্ছে না। তাহলে 318, এটাই অ্যান্সার, দেখার দরকার নেই। একটা মাত্র অপশনে দেখো নিচে 18 আছে, এটাই অ্যান্সার। 18 দিয়ে কাটাকুটি যাবে না এটা। ঠিক আছে, যাচ্ছে।
তুমি কাটাকুটি করে দেখো এটাই আসবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ এটা যদি করি আমরা 925 আর 318 আসছে, করে দেখবো এটা আসবে ভাই, বোকামি করে করার কোনো দরকার নেই। নেক্সট। এইভাবেই করবা, না হলে কিন্তু টাইম লেগে যাবে। এখন যদি মিনিটে কনভার্ট করো আবার এ কনভার্ট করো, অনেক টাইম লেগে যাবে। নেক্সট দেখো, 225 মিটার লম্বা একটি ট্রেন এত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলছে। একজন মানুষ যে ইঞ্জিনের দিক থেকে যাত্রা শুরু করে ট্রেনের বিপরীত দিকে 17 কিলোমিটার ঘন্টা। দেখো বিপরীত দিকে মানে কি, যোগ হবে। আর মোট দূরত্ব, লোকটার কি দূরত্ব আছে, নেই, ট্রেনটাই দূরত্ব আছে। দূরত্ব কত, 225। তাহলে বিপরীত দিকে যাচ্ছে, যোগ করো, যোগ করলে কত হচ্ছে, 162। এটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ার, তাহলে 5/18 গুণ হবে। তো 18টা নিচেই গুণ না করে ডাইরেক্টলি উল্টে দিয়ে উপরে গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসলো, যদি সেকেন্ডে আনতে চাইছো। 18 নয় 162, আর 9 25 225, পাল্টে কাটলে 5 পাতা বলবে। অপশন বি। নেক্সট দেখো, যারে বাবা অঙ্ক তো শেষই হচ্ছে না, কতগুলো অঙ্ক। দেখো তারপরে, একজন অঙ্ক ধীরে ধীরে করা হচ্ছে, তো এই জন্য একজন পুরুষ ও তার স্ত্রী বয়স অনুপাত এত, 4 বছর পরে এত যদি হয়, তাহলে 5:4 ছিল, পরে কি হচ্ছে 11:9। ডিফারেন্স কি সেম আছে, সেম নেই। আচ্ছা তাহলে দেখো, বর্তমানে 4 বছর পরে বলছে, তাহলে ডিফারেন্স সেম করে নাও আগে। উপরে কত আসছে, 2। তাহলে উপরে দেখো 5:2 মানে 5 × 2 = 10, আচ্ছা 2 × 8, আর এটা 1 দিয়ে গুণ করলে কিছুই হচ্ছে না, মানে 11 × 11 9 × 9, ডিফারেন্স 1 মানে 4, তাহলে 1-এর ভ্যালু 4। তাহলে বর্তমানটা চলে আসো, বর্তমানে 10 মানে কত হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 10 মানে বর্তমানে 40, আর 8 মানে 4টা 32। এই গেল। এর বলছে বিয়ের সময় কত ছিল, 7:5। বাবা, বিয়ের সময় অনুপাত ছিল 7:5, তাহলে কত হচ্ছে দেখো, আচ্ছা একজন পুরুষ, অপশন টেস্ট করে দাও তাহলে। হ্যাঁ এরপর অপশন টেস্টই করবে। না না, অপশন টেস্ট করার দরকার নেই তো, আরে বাবা অপশন টেস্ট কেন করবে, আমার তো 1-এর ভ্যালু 4 পেয়ে গেছি, তুই 7-এর ভ্যালু কত হবে, 28 হবে, 4 × 5 = 20 হবে, দেখো 12 ডিফারেন্স তো আসবেই, এসছে। হ্যাঁ, আমার তো পেয়ে গেছি, আমি 1-এর ভ্যালু তো 4 পেয়ে গেছি, মানে অনুপাতে যা তার থেকে 4, আমি যখন পেয়ে গেছি তখন আর কোনো সমস্যাই নেই। ঠিক আছে, নেক্সট দেখো, আর নেই বাবা, বাঁচা গেছে। অঙ্ক কি আর আছে, যে এগুলো ধরতে হবে, যাও ধরে